আইটিএন এসেছি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের বাংলা বইয়ের রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পটি নিয়ে আলোচনা করব। আর গত দিনের ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম সেই অধ্যায়টি লখার 21 গল্পটি সম্পর্কিত প্রশ্নসমূহ আর এমসিকিউ সমূহ সম্পর্কিত দিক নির্দেশনা ও সাজেশন তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব রোকেয়া সাখাওয়াত হোসেন। এই গল্পটি লিখেছে সেলিনা হোসেন। আর গল্প বলা ভুল হবে যদিও, রোকেয়া সাখাওয়াত হোসেন একজন বিখ্যাত মহিলা বা মানুষ, যিনি বাংলার একজন নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত এই লেখাটি লিখেছে সেলিনা হোসেন। বিখ্যাত লেখক সেলিনা হোসেন, তিনি একাধারে বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার। তিনি অনেকগুলো গল্প লিখেছেন আমাদের উদ্দেশ্যে। তো আজকে আমরা প্রথমে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত যে গল্পটি আমরা পাঠ্য বইয়ে জেনেছি সেই গল্পটি নিয়ে আলোচনা করব। রোকেয়া সাখাওয়াত হোসেনটা কে ছিলেন? রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাঙালি একজন নারী। আর তিনি 1980 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলায়। আর পায়রাবন্দ গ্রামে। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1880 সালে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের। জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের, তিনি ছিলেন একজন জমিদার আর প্রচুর জমি জমার অধিকারী বা মালিক। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল, আর 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। বাঙালির যে মুসলিম সমাজ ছিল সেই সময়ে 1880 সালের দিকে, তখন সেখানে মানুষের শিক্ষা, যে বাঙালি আত্মশিক্ষা, সেই শিক্ষার ব্যবস্থা তেমনভাবে ছিল না। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল না। তখন ছিল পরিবার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের সুযোগ ছিল এই সময়ে মেয়েদের অবস্থা ছিল খুবই শোচনীয় বা গুরুতর অবস্থা। তারা পর্দার মধ্যে অবস্থান করত, আর তারা ঘরের বাইরে যেতে পারত না। তাদের কঠোর পর্দা প্রথা মানা হতো বলে তারা কিন্তু শিক্ষা লাভের কোনো সুযোগই পেত না। আর এই সময়ে জন্মগ্রহণ করা একজন নারী হিসেবে বেগম রোকেয়া ছিলেন অনন্য। তিনি তার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর ঝোঁক থাকার কারণে তিনি অনেকগুলো কঠিন কাজকে সহজে সম্পন্ন করেছেন এবং মেনে নিতে পারছেন তার সকল বাধা বিপত্তিকে। কিন্তু মেধাবী রোকেয়ার যে প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি, সেই লেখাপড়ার জন্য সে কি কি করেছিল, কিভাবে সে পরবর্তীতে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিল, তা নিয়েই আজকের এই রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পটি।
রোকেয়ার যে বড় দুই ভাই ছিল তারা ছিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্ট বা শিক্ষার্থী। তারা সেখানে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের ও বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। তার যে বোন করিমুন্নেসা আর রোকেয়া, তারা দুই বোনকে তার বড় ভাই ইব্রাহিম সাবের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছিলেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে উঠেছিলেন। রোকেয়া তার রচিত মতিচুর গ্রন্থ এর দ্বিতীয় খণ্ডে করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। আর এই উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন যে, আপাজান, আমি শৈশবে তোমার এই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় করিতে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমিই আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। তো নানা ধরনের বাধা বিপত্তি এড়িয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন আপন সাধনায় বাংলা সাহিত্য সৃষ্টি করেছিলেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। আমরা এই গল্পের মাধ্যমে জেনেছি যে রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন জমিদার এবং অধিক সম্পত্তিশালী একজন মেয়ে। তো তার আরো ভাই বোন ছিল, আর তার যে ভাইয়েরা ছিল তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিল, তারা পড়াশোনা করেছিল। আর তার বোনেরা বাড়িতে থেকে পড়াশোনা শিখেছে। আর তার ভাই কি করছে, তার ভাই তাদের দুই বোনকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছিল। কিন্তু তৎকালীন সমাজে এই শিক্ষার ব্যবস্থাটা তেমনভাবে প্রসার লাভ করেনি। পর্দা প্রথার কারণে মেয়েদের ঘরের মধ্যে অবস্থান করতে হতো, তাই ছেলেদের শিক্ষার ব্যবস্থাও খুব বেশি প্রসার লাভ না করলেও মেয়েদের অবস্থা ছিল খুবই গুরুতর। আর এই সময়টাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন নারী হিসেবে যুগান্তরকারী একটি পরিবর্তন আনার শপথ গ্রহণ করেছিল। এই অসাধারণ নারীর তার জীবন চলার পথে অনেক যুদ্ধ বাধা বিগ্রহ করতে হয়েছিল জীবনের সাথে। 1898 সালে কিশোরী বয়সে তার বিহারের ভাগলপুরের একজন ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কার সঙ্গে বিয়ে হয়েছিল? সাখাওয়াত হোসেন, সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয় 1998 সালে। তার স্বামী তাকে পড়াশোনায় সহযোগিতা করেছিল, পড়াশোনা চর্চায় তার স্বামী সহযোগিতা করেছিল। তখন তিনি বাংলা, ইংরেজি, উর্দু এইসব ভাষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। তার প্রথম রচনা কি ছিল? পিপাসা। এটি কোন পত্রিকায় ছাপা হয়? নবপ্রভা পত্রিকায়। বিভিন্ন সময়ে তার বিভিন্ন রচনা সমূহ নানা পত্রিকায় তখন ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে, আর তিনি সাহিত্যিক হিসেবে তখন পরিচিত হয়ে ওঠেন। তিনি সাধারণতই বাংলা সাহিত্যের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। তিনি সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন 1902 সালে। আর কলকাতা থেকে একটি পত্রিকা নবপ্রভা পত্রিকা তার প্রথম প্রকাশিত রচনা পিপাসা এটি ছাপা হয়। আর তারপরে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় তার লেখাগুলো ছাপা হতেছিল, কিন্তু তার আলোড়নকারী লেখাটি ছিল সুলতানাস ড্রিম। এই সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়, আর তার মাধ্যমে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। তার মানে 1909 সালে
তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন মারা গিয়েছিলেন। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার শ্বশুর বাড়ি কোথায় ছিল? ভাগলপুরে। আর এই ভাগলপুরে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তার স্বামীর নামে, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে। তখন স্কুলের ছাত্রী সংখ্যা ছিল মাত্র 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতেই এর ছাত্রী সংখ্যা ছিল মাত্র 5 জন। আর এই 5 জন শিক্ষার্থী নিয়ে তিনি ধীরে ধীরে যাত্রা শুরু করেন। আর আস্তে আস্তে তার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। তো এইভাবেই তার অগ্রগতি সামনের দিকে যেতে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুল প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মার কাছে আবেদন নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষায় অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। একজন বাঙালি নারী হিসেবে তিনি মেয়েদের সুশিক্ষিত করার যে বিশাল একটি প্রয়াস গ্রহণ করেছিলেন, সেই প্রয়াস শুধু স্কুল প্রতিষ্ঠার মধ্যে কিন্তু তিনি সমাপ্ত করেন নাই। তিনি কি করছেন? তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীর অভিভাবকগণকে বুঝিয়ে, তাদের কাছে আবেদন করে, তাদের কাছে অনেক অনেক অনুনয় বিনয় করে তাদের মেয়েদেরকে স্কুলে ভর্তি করান। আর এজন্য তার প্রচুর পরিশ্রম করতে হয় সব সময়। এই অক্লান্ত পরিশ্রমের ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়, নারী শিক্ষা ধীরে ধীরে এগিয়ে যায়। এক সময় নারীরা ধীরে ধীরে আলোর দিকে এগোতে থাকে, তারা শিক্ষার আলোয় আলোকিত হতে শুরু করেন। 1905 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন তৈরি করেছিলেন বা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হতো, তাদের হাতের কাজ শেখানো হতো, তাদের সামান্য লেখাপড়ার ব্যবস্থাও ছিল। এক কথায় এই সংগঠনটির মূল লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ বা গরিব অসহায় নারীদেরকে স্বাবলম্বী করে তোলা। আমরা এরপর জানলাম যে সে একটি স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি একটি দুস্থদের সহযোগিতার জন্য প্রতিষ্ঠা করেছিলেন একটি ছোট্ট সংগঠন। সেই সংগঠনের নাম কি ছিল? আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। আর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1915 সালে। 1915 সালে এই সংগঠনটির কাজ কি ছিল? 1915 সালে গড়ে তোলা এই সংগঠনটির কাজ ছিল গরিব অসহায় নারীদেরকে কাজ শিখিয়ে, সাধারণত বিভিন্ন ধরনের কাজ শেখানো হতো, তাদের হাতে করা যায় এরকম নানান ধরনের কাজ, এবং তাদের সর্বমাত্রা আর্থিক সহযোগিতা ও লেখাপড়া শেখানোর ব্যবস্থার মাধ্যমে তাদের উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন। আর বেগম রোকেয়া নারীদের জাগরণের জন্য যতটুকু আত্মত্যাগ করা দরকার তিনি ততটুকুই করেছিলেন। নিজে নিরলস পরিশ্রম করে নারীদের জন্য কাজ করে গেছেন। আর তিনি নারীদের উন্নয়ন ও অগ্রগতির জন্য এই সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে অনেকগুলো বইও লিখেছিলেন। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 5টি। মতিচুর প্রথম খণ্ড, সুলতানাস ড্রিম, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ আর অবরোধবাসিনী। তো এক একটা বই তিনি লিখেছিলেন এক একটা সময়ের ব্যবধানে। মতিচুর প্রথম খণ্ড তিনি লিখেছিলেন 1904 সালে। সুলতানাস ড্রিম এটি লিখেছিলেন 1908
গতিচুর দ্বিতীয় খণ্ড এটি লিখেছিলেন 1922 সালে, পদ্মরাগ 1924 সালে। আর অবরোধবাসিনী এই বইটি লিখেছিলেন 1931 সালে। তাহলে আমরা জানলাম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে 5টি। আর এই 5টি বই তিনি তার জীবনের বিভিন্ন সময়ে লিখেছিলেন। আর সেই বইগুলো কোনটা কত সালে লিখেছিলেন সেটা আমরা জানলাম। রোকেয়ার এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ বলতে কি বোঝায়? যারা অদূর ভবিষ্যৎকে দেখতে পান। দূরদৃষ্টির মাধ্যমে তারা অদূর ভবিষ্যৎকে অনুধাবন করতে পারেন, বিচক্ষণতার সাথে চিন্তা করতে পারেন। তো এই নারীদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে তাদের যে শোচনীয় অবস্থায় পতিত হবে সেই সম্ভাবনাটি উপলব্ধি করে বেগম রোকেয়া নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন, বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেছিলেন। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। আর বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। এক ছিল মেয়েদের জন্য স্কুল স্থাপন, আর দুই ছিল নিজের রচনায় নারী মুক্তির বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে। তিনি দুইভাবে নারী মুক্তির পথ দেখিয়েছিলেন, এটা আমরা জানলাম। সেগুলো কি কি ছিল? প্রথমটি ছিল মেয়েদের জন্য স্কুল স্থাপন করে। মেয়েদের স্কুল স্থাপন করে তাদের নানান ধরনের প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত করে দীক্ষা দিয়ে তিনি তাদের পরিবর্তনের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন। আর 2 নম্বর কাজটি করেছিলেন তার লেখনীর মাধ্যমে নারী মুক্তির বিভিন্ন পথ নির্দেশনা তিনি দিয়েছিলেন। আর এই নারী জাগরণের অগ্রদূত অসাধারণ এই নারী পৃথিবী থেকে আমাদের মাঝখান থেকে বিদায় নেন 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেন কত সালে? তিনি মৃত্যুবরণ করেন 1932 সালে কলকাতায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানলাম আমাদের নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে। এখন আমরা জানব এই পাঠটি পঠনের মাধ্যমে আমরা কোন কোন শব্দগুলো জেনেছি যেগুলোর অর্থ সম্পর্কে আমাদের একটু কষ্ট হয়েছিল। আমরা এই তথ্যগুলো সম্পর্কে অজানা ছিল, এই তথ্যগুলো এখন আমরা জেনে নেব। শব্দার্থ ও টিকা অংশের মাধ্যমে আমরা এই শব্দের অর্থগুলো জেনে নেই। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি শব্দ প্রভূত। প্রভূত প্রভূত মানে হচ্ছে প্রচুর। প্রভূত প্রভূত মানে প্রচুর। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী শব্দ ভূ সম্পত্তি। ভূ সম্পত্তি মানে কি? জমি জমা জাতীয় যে সম্পত্তি রয়েছে সেগুলো হচ্ছে ভূ সম্পত্তি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের যে গৌরবময় অবস্থান, সমাজের কাছে গণ্যমান্য হিসেবে যে একটি অবস্থান গ্রহণ করা, এটি কিন্তু সামাজিক প্রতিষ্ঠা। সামাজিক সম্মান অর্জন করা, সমাজের গৌরব অর্জন করা বা গৌরবময় অবস্থান অর্জন করা, এটি হচ্ছে সামাজিক অবস্থান। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি শব্দ শোচনীয়। শোচনীয় মানে হচ্ছে খুবই দুঃখজনক। শোচনীয় মানে কি? খুবই দুঃখজনক। পরবর্তী শব্দ প্রবল। প্রবল মানে হচ্ছে প্রচন্ড বা তীব্র।
অনুপ্রেরণা। অনুপ্রেরণা শব্দের অর্থ কি? অনুপ্রেরণা মানে উৎসাহ বা কোনো বিষয়ে কারো মধ্যে ইচ্ছে জাগানো। আমরা কোনো একটা বিষয় সম্পর্কে কারো আগ্রহ বাড়ানোর জন্য যেভাবে একটি তথ্যকে উপস্থাপন করি সেটি হচ্ছে অনুপ্রেরণা জাগায়, তাই না? আর এই অনুপ্রেরণা মানে উৎসাহ বা কোনো বিষয়ে আগ্রহ সৃষ্টি করা বা ইচ্ছা জাগানো। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী শব্দ খণ্ড। খণ্ড মানে হচ্ছে টুকরা বা অংশ। এরপরে দেখলাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় মানে কি? বাংলা ভাষা শেখা শুরু করার জন্য বিদ্যাসাগরের রচিত একটি বই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বই হচ্ছে বর্ণ পরিচয়। বাংলা একটি শব্দ দেখতে পেয়েছি আমরা এখানে। বাংলা এই শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? বাংলা মানে বাংলা শব্দটিকে এখানে বাংলা শব্দটি এক সময় ব্যবহার করা হতো বাংলা শব্দের পরবর্তীতে। তো এই বাংলা শব্দটি এই পরবর্তীকালে আমরা বাংলা শব্দ হিসেবে ব্যবহার করছি, বাংলা শব্দে পরিণত হয়েছে। পরবর্তী শব্দ আমরা দেখতে পাচ্ছি অনুকূলে। অনুকূলে অর্থ কি? অনুকূলে মানে পক্ষে বা উপযোগী। তো আমরা যে কাজটা করতেছি সেটা আমাদের সকল মানুষের জন্য অনুকূলে বা পক্ষে, এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, আমাদের কোনো ক্ষতি করতেছে না, এটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূল মানে হচ্ছে কি? আমাদের বিরুদ্ধে বা বিপক্ষে যেটা কাজ করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী শব্দ নিরলস। নিরলস মানে হচ্ছে অলসতাহীন বা যার অলসতা বা কুড়েমি নেই। স্বাবলম্বী। স্বাবলম্বী মানে স্ব বা নিজ, যে নিজেই নিজের অবলম্বন। স্বাবলম্বী কারো ওপর নির্ভর করে তাদের বাঁচতে হয় না, সে নিজেই নিজের অবলম্বন হিসেবে কাজ করে, এটাকে বোঝাতে স্বাবলম্বী শব্দটি ব্যবহার করা হয়। দূরদৃষ্টি সম্পূর্ণ। দূরদৃষ্টি মানে দূরকে দেখার যে দৃষ্টি বা শক্তি, আর সেই দূর বলতে অদূর ভবিষ্যৎ বা সামনে আমরা যে দিনগুলোকে দেখতে পাচ্ছি না সেগুলোকে বোঝানো হয়েছে। ভবিষ্যৎকে দেখার যে যোগ্যতা বা দক্ষতা সেটি হচ্ছে দূরদৃষ্টি সম্পন্নতা। এরপর আমরা দেখলাম বিংশ। বিংশ মানে হচ্ছে 20 বা 20। পরবর্তী শব্দ অগ্রদূত। অগ্রদূত মানে পথ প্রদর্শক, যে আমাদের সামনে অবস্থান করে আমাদের পথ নির্দেশনা দিয়ে থাকে, তিনি হলেন অগ্রদূত বা পথ প্রদর্শক। শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমাদের শব্দের অর্থ অংশটি শেষ হলো। এখন আমরা আলোচনা করব পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি এই অংশটি আমরা গত ক্লাসেও জেনেছি, কিন্তু সেটি ছিল ভিন্ন গল্পের। পাঠ পরিচিতির মাধ্যমে আমরা একটি গল্পকে সংক্ষেপে বলার একটি ভাষা খুঁজে পাই। তো পাঠ পরিচিতি এর জন্য আমাদের জানা উচিত। আমরা এখন জানবো রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত তথ্য নিয়ে একটি পাঠ সংক্ষেপ। রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন। বাঙালি নারীদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য তিনি নিরলস পরিশ্রম করে তাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। 20 শতকের শুরুর দিকে যখন এদেশের নারীরা শিক্ষা, দীক্ষা ও সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন তিনি একক চেষ্টায় মেয়েদেরকে শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। মেয়েদের শিক্ষার জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের বুঝিয়ে তারপরে তাদের স্কুলে নিয়ে আসছেন। নিজে গাড়িতে করে শিক্ষার্থীদের স্কুল পর্যন্ত নিয়ে যেতেন, আবার দিয়ে আসতেন। তো এরকম নানা ধরনের বাধা বিপত্তি প্রতিকূলতা পার করেও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি নারীদের অগ্রগতির জন্য, নারী জাগরণের জন্য কাজ করে গিয়েছিলেন। তার এই আন্দোলনের হাতিয়ার ছিল কলম
আর এই কলমের মাধ্যমে তিনি কি করতেন? লেখালেখি করতেন। লেখালেখির দ্বারা তিনি নারীদেরকে উন্নতির পথে নির্দেশনা দিতেন। তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন নারীদের কোন কোন পথযাত্রাগুলো ভুল ছিল, নারীরা কেন অগ্রগতির দিক থেকে পিছিয়ে আছেন আর কিভাবে তারা অগ্রগতির দিকে এগিয়ে যাবেন। তো এই কলমের মাধ্যমে তিনি নারীদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একটি শিক্ষিত ও সংস্কৃতিবান পরিবারের সদস্য ছিলেন তিনি, কিন্তু তারপরও অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে। তিনি একটি জমিদার কন্যা ছিলেন, তাদের প্রচুর জমি জমা ছিল, কিন্তু তারা বাংলা ভাষা সম্পর্কে এবং মুসলমান সমাজে শিক্ষার দিক থেকে ছিল পিছিয়ে। মুসলমান নারীরা ছিল পর্দার ভিতরে অবস্থান করত, তারা বাইরে বেরোনো নিষেধ ছিল, তাদের জ্ঞান অর্জনটা সম্পূর্ণই প্রায় নিষেধ ছিল। তারা শুধু ঘরে বসে আরবি, উর্দু এইসব ভাষাগুলো শেখার সুযোগ পেত। তো তখন তারা তাদের পিছিয়ে পড়ার গল্পটা সম্পর্কেও জানতো না যে তারা এভাবে পিছিয়ে আছে। তারা সকল নির্যাতন নীরবে সহ্য করে যেত। আর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনই তাদের নারী শিক্ষার যে প্রতিবন্ধকতা, নারীদের সমাজের যে অবস্থা, এর পরবর্তী যে অবস্থা সৃষ্টি হবে, পরবর্তীতে যে ক্ষতিকর একটি অবস্থান নিয়ে আসবে এবং যে ঝুঁকি আছে যে নারীরা যদি এভাবে পিছিয়ে পড়তে থাকে তাহলে তাদের সমগ্র জাতির সার্বিক কল্যাণ ব্যাহত হবে, তারা সমগ্র জাতি হিসেবেই পিছিয়ে পড়বে। এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন। আর তাকে যে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা অর্জন করতে হয়েছিল, আর সেই প্রতিকূলতাও তিনি এই বাঙালি সমাজের নারীদের প্রতিকূলতার সাথে লড়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন। তিনি যে প্রতিকূলতা সহ্য করেছেন সেটি সম্পর্কে তাদেরও অবগত করেছেন, তাদের সেই বেড়াজাল থেকে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। ফলে নারী শিক্ষার প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি ভালোভাবে অবগত ছিলেন। এই পটভূমিতে তিনি তার লেখালেখির জগৎকে যৌক্তিক ও সারিত করে তোলেন। ফলে অনিবার্যভাবেই নারী মুক্তির আন্দোলনে তার ভূমিকা বা অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো নারীরা যদি এভাবে নারীদের কল্যাণে, দেশের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করে তাহলে সমগ্র জাতির কল্যাণ হবে, নারী জাতির কল্যাণ হবে এবং একটি দেশ ও সমগ্র জাতি উন্নতির দিকে ধাবিত হবে। আমরা এখন পাঠ পরিচিতি অংশটি জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব এই পাঠটি পড়ার উদ্দেশ্য ছিল কি। প্রত্যেকটা গল্প পাঠের মধ্যে আমাদের একটি উদ্দেশ্য লুকায়িত থাকে, যেটি আমরা গল্পটি পাঠের মাধ্যমে অনুধাবন করতে পারি, বুঝতে পারি। নারী জাগরণের জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে অবদান ছিল, সেই অবদান এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এই পাঠটি পড়ার উদ্দেশ্য ছিল কি? নারীর কর্মজগতের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটাকে জাগ্রত করা। নারীরা শুধু কাজ করবে ঘরে বসে, পর্দার মধ্যে বসে, এবং তাদের বাইরের শিক্ষার কোনো দরকার নাই, সমাজ সম্পর্কিত ধারণার কোনো দরকার নাই, তার বিশ্বায়ন সম্পর্কিত ধারণার কোনো দরকার নাই। এই যে কুসংস্কারের একটি ক্ষেত্র, কুসংস্কারের একটি ভান্ডার বলতে পারি এটাকে, তো এই গর্ত থেকে বেরিয়ে আসার জন্য কর্মজগৎ সৃষ্টি করা, নারীদের জন্য একটি নতুন ক্ষেত্র তৈরি করার, আর এটার প্রতি যারা কাজ করছেন তাদের প্রতি শ্রদ্ধাবোধ ও
ভালোবাসা জাগ্রত করা। আর এই কাজে প্রত্যেককে উদ্বুদ্ধ করাও এই পাঠের একটি উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পটি কে লিখেছিলেন তার সম্পর্কে। আমরা গল্পের শুরুতেই জেনেছিলাম যে এই গল্পটি লিখেছিলেন সেলিনা হোসেন নামক একজন লেখিকা। সেলিনা হোসেন বাংলাদেশের একজন বিখ্যাত ঔপন্যাসিক। শিক্ষার্থী বন্ধুরা, আসো এখন আমরা জানবো সেলিনা হোসেন তার জন্ম কোথায়, তার পৈতৃক নিবাস কোথায়, তিনি আমাদের জন্য কি কি লিখে গেছেন তার সম্পর্কিত বিভিন্ন তথ্য সমূহ। আর প্রতিদিনের মতোই আজকের লেখক পরিচিতি অংশটাও আমরা সেভাবেই শুরু করব। প্রথমে থাকছে গল্পের নাম, এরপরে লেখকের নাম, এরপর থাকছে তার জন্ম তারিখ, জন্মস্থান, এরপরে তার লেখা গ্রন্থসমূহ, বাংলাদেশের একজন বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার। তিনি আমাদের জন্য অনেকগুলো গল্পের বই লিখেছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ সম্পর্কিত কতগুলো উপন্যাসের মাধ্যমে তিনি বেশি পরিচিত হয়েছেন আমাদের মাঝে। 1947 সালে রাজশাহীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বিখ্যাত ঔপন্যাসিক কোথায় জন্মগ্রহণ করেছেন? রাজশাহীতে। আর কত সালে? 1947 সালে। লেখকের নাম অলরেডি আমরা জানি সবাই, সেলিনা হোসেন। আর গল্পের নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানলাম তার জন্ম এবং তার জন্মস্থান। এখন জানবো তার লেখা বিভিন্ন বই সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানলাম যে তিনি কোন কোন বইগুলো আমাদের জন্য উপহার হিসেবে রেখে গেছেন। হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যের শীষ, জলোচ্ছ্বাস, পোকা মাকড়ের ঘরবসতি, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি গল্পগুলো আমাদের জন্য তিনি লিখেছেন। আর তিনি এখনো বেঁচে আছেন, তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি আমাদের জন্য আরো আরো বই উপহার দিয়ে যাবেন এই প্রত্যাশা করছি। আর
বেগম রোকেয়ার মতো আমরা প্রত্যেকেই দেশের উন্নয়ন ও দেশ ও জাতির উন্নয়নে কাজ করব। আমরা দেশের প্রতি অনুগত থেকে দেশকে ভালোবেসে দেশের জাগরণের জন্য, দেশের উন্নতির জন্য প্রত্যেকে সদা প্রচেষ্টা থাকবো। এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।